আপনি কি জানেন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আমরা যেমন চিন্তিত, পশ্চিমা বিশ্বের অনেক দেশে জনসংখ্যা প্রতি বছর কমতে শুরু করেছে। এইটা নিয়ে তারা আরো বেশি চিন্তিত। আপনার কাছে এটা একটা সাধারণ কিছু মনে হতে পারে, কিন্তু উন্নত বিশ্বের জনসংখ্যা কমার সাথে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোর এক চরম দুর্ভাগ্য জড়িয়ে আছে। আমার দৃষ্টিতে এই একটি কারণেই দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। যে তরুণ প্রজন্মকে নিয়ে একটা দেশ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখবে এবং পরিকল্পনা করবে, তাদের মধ্য থেকে মেধাবীদেরকে নানান লোভ দেখিয়ে স্কলারশিপ দিয়ে উন্নত বিশ্বে নিয়ে যাওয়া হবে। রাজনীতির মাধ্যমে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে এমন কিছুই করতে দেওয়া হবে না যাতে মেধাবীদের বিদেশ যাত্রা বন্ধ হয়। এর ফলাফল হিসেবেই প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 50,000-এর মতো উচ্চ শিক্ষা নেওয়া শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায়। যে শিক্ষার্থীদের বাংলাদেশের হাল ধরার কথা ছিল, তারা হাল ধরছে অন্য কোনো দেশে। আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে মেধা পাচারের ক্ষেত্রে এইটাই কি একমাত্র দায়ী, নাকি আরও কিছু কারণ আছে? সত্যি কথা বলতে আমাদের অবনতির জন্য আমরা নিজেরাই দায়ী। প্রতি বছর দেশে নতুন করে প্রায় 6 লাখ উচ্চশিক্ষিত মানুষ বের হয়। ধরলাম এর মধ্যে 50,000 মানুষ বাইরে চলে গেল, যেতেই পারে। বাকি 5.5 লাখ কেন দেশের হাল ধরছে না? কারণ বেকারত্ব। একটু খেয়াল করে দেখেন যে এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যায় কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, মানে দেশের মোট জনসংখ্যার প্রায় 60%-এর বেশি হচ্ছে কর্মক্ষম। এইটা কিন্তু একটা দেশে হুটহাট চলে আসে না, অনেক বছর পরে একবার আসে। এবং এই সুযোগটা যখন কোনো দেশ পায়, তখন সে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারে, তবে কিন্তু ওই দেশের চেহারা চেঞ্জ হয়ে যায়। যেমন যেহেতু দেশের 50%-এর বেশি মানুষ কর্মক্ষম, তখন ওই সরকার যদি প্রত্যেকটা মানুষের সামনেই কাজের ব্যবস্থা করে দিতে পারে, তবে সেই কাজের মাধ্যমে ওই দেশের জিডিপি বৃদ্ধি পায় এবং সেইটা দেশের ইকোনমিকে চেঞ্জ করে দেয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশ তার এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময়টাতে ইতিহাসের সবচেয়ে বেশি বেকার নিয়ে সময় কাটাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের রানিং শিক্ষার্থী সহ প্রায় 3 কোটি কর্মক্ষম মানুষ যারা কাজই করছে না, তারা অন্যের উপর নির্ভর করে চলছে, জিডিপিতে কোনো ভূমিকাও রাখতে পারছে না। আর এর মধ্যে প্রায় 26 লাখ রয়েছে শিক্ষিত বেকার। এই মানুষগুলোর একটা বড় অংশ যদি দেশের ভেতরে অথবা বাইরে কোনো না কোনোভাবে কাজে যুক্ত হতে পারত, তবে দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন চলে আসতো। কিন্তু সেটা হচ্ছে না, কারণ দেশে তো চাকরি নাই, কাজ করবে কোথায়? আপনার জ্ঞাতার্থে বলছি, চাকরি শুধু এখন দেশের মধ্যে সীমাবদ্ধ না। সঠিক দক্ষতা থাকলে এবং চোখ কান খোলা রাখলে আপনি ঘরে বসেই বিশ্বের নানান নামকরা প্রতিষ্ঠানে হয়ে চাকরি করতে পারেন। জেনে অবাক হবেন, বাংলাদেশে এমন প্রতিষ্ঠানও আছে যারা শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানে কাজের সুযোগ পর্যন্ত করে দেয়। এরকম একটা প্রতিষ্ঠানের নাম আমি বলতে পারি, প্রোগ্রামিং হিরো। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা চোখ কান খোলা রাখি না, আমরা কিছু গতানুগতিক ধারার মধ্যেই আটকে থাকি। যারা বলেন দেশে চাকরি নাই, আপনার জানার জন্য আরেকটা তথ্য দেই। দেশে এত বেকার পড়ে থাকার পরেও কিন্তু প্রায় 25,000-এরও বেশি বিদেশি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি করছে এবং উচ্চ বেতন নিয়ে যাচ্ছে। কোথাও কোথাও তো শোনা যায় যে অবৈধভাবে নাকি প্রায় 5 লাখেরও বেশি ভারতীয়রা কাজ করছে বাংলাদেশে। মানে আমার দেশের বেকাররা চাকরির অভাবে পড়ে আছে, আর অন্য দেশের মানুষ আমার দেশে কাজ করে ডলার বাইরে নিয়ে যাচ্ছে। কেন বিদেশিদের ওই জায়গাগুলো বাংলাদেশিরা দখল করতে পারে না? কারণ দক্ষতার ঘাটতি। দেশের শিক্ষিত এবং দক্ষ মানুষজনের দাবি যে তারা দেশের সঠিক মূল্যায়ন পাচ্ছে না, আবার কর্পোরেটগুলোর দাবি তারা দক্ষ এবং যোগ্য মানুষ পাচ্ছে না। দুইটাই সত্য কথা, তবে দক্ষ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং এর সাথে আছে চাকরির জগৎ সম্পর্কে পূর্ণ ধারণা না থাকা। দেশের একটা বড় সংখ্যক শিক্ষার্থী জানেই না যে কোথায় কোথায় কোন কোন পদে চাকরি করা সম্ভব, কোন উপায়ে বিজনেস করা সম্ভব। তারা শুধু চাকরি বলতে সরকারি চাকরি দিয়ে বোঝে এবং এই চাকরির জন্য প্রায় তারা 30 বছর পর্যন্ত অপেক্ষা করতেও রাজি থাকে। কেউ সফল হয়, কেউ বা ব্যর্থ হয়। এই যে আমাদের উদাসীনতা, দক্ষ জনশক্তি তৈরি না হওয়া, এইটার পেছনে একটা বড় কারণ হিসেবে আমি উল্লেখ করব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকে। আমাদের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিসিএস বা সরকারি চাকরি ছাড়া অন্য কোনো কাজের তেমন হাইপ নাই। প্রথম বর্ষ থেকেই একটা শিক্ষার্থীর মননে মগজে ঢুকে যায় যে তাকে যে কোনো মূল্যে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। যেহেতু বিসিএস ক্যাডার হতে আলাদা করে কোনো দক্ষতার তেমন প্রয়োজন নেই, তাই এক একটা শিক্ষার্থী সারাদিন লাইব্রেরিতে পড়ে পড়ে দক্ষতা শূন্য মানব সম্পদে পরিণত হয়। এই শিক্ষার্থীদেরকে এরকম হতে উৎসাহ দেয় কোচিং সেন্টার, মোটিভেশনাল স্পিকার, সমাজের একটা বড় অংশ যারা কাজ বলতে শুধু সরকারি চাকরিকেই বোঝে। এরকম নানান প্ররোচনার মধ্যে পড়ে 4 থেকে 5 বছর পরে একটা শিক্ষার্থী দেখে তার বাইরের নলেজ কিছুই অর্জিত হয়নি। কোচিং এবং মোটিভেশনাল স্পিকারদের বই পড়ে যা তারা জেনেছে সেটা দিয়েও আসলে কাজ হচ্ছে না। সিচুয়েশনাল নলেজ, কথা বলার পারদর্শিতা, ন্যূনতম স্মার্টনেস না থাকায় স্বপ্নের বিসিএসটাও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তখন ওই শিক্ষার্থী পড়ে মহাবিপদে। একদিকে দক্ষতা এবং স্মার্টনেস নাই, যেটার মাধ্যমে সে অন্য কোনো চাকরি ম্যানেজ করবে, অন্যদিকে
সরকারি চাকরিতেও প্রতিযোগিতায় টিকতে না পারা, আবার ওদিকে উচ্চশিক্ষিত হয়ে যাওয়ার ফলে ছোটোখাটো কোনো কাজেও ঢুকতে সামাজিক বাধা কাজ করে। কিন্তু প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ থেকে যদি রেগুলার বেসিসে পড়াশোনার পাশাপাশি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটা দক্ষতা ঠিকঠাক আয়ত্ত করা থাকতো, তাহলে তাকে আর এত চিন্তার মধ্যে কিন্তু পড়তে হতো না। আর এই পরিস্থিতির জন্য আমি উচ্চশিক্ষার পদ্ধতিটাকেও দায়ী করব। যেই পরিমাণ শিক্ষার্থী বিভিন্ন সেক্টরে আমাদের দরকার অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে, তার চেয়ে অনেক অনেক বেশি শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে। কারিকুলামগুলো এমনভাবে সাজানো, অনেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বছরে একবারও প্রেজেন্টেশনের সুযোগ পায় না। কাগজে কলমে গবেষণা নিয়ে পড়াশোনা করলেও প্রকৃত গবেষণার নলেজ নিয়ে বের হয় হাতে গোনা কিছু শিক্ষার্থীরা বড় বড় রিসার্চ ফার্ম কিংবা কর্পোরেট অফিসগুলোতে কাজ করার সুযোগ পায় না বলে তার ওই টাইপের স্বপ্নও গ্রো করে না। অথচ বিদেশের মাটিতে গবেষক হিসেবেই অনেকে বর্ণাঢ্য জীবন পার করে দিচ্ছে। দেশের চাকরির বাজারের সাথে সাবজেক্টের একদম সামঞ্জস্যতা না থাকায় অনেক শিক্ষার্থী মাঝপথে এসে বুঝতে পারে যে সাবজেক্টে সে পড়াশোনা করছে আসলে এইটার কোনো ফিল্ড বাংলাদেশে নাই। তাই সাবজেক্টের প্রতি অনীহার পাশাপাশি গড় হিসেবে সরকারি চাকরির জন্য তার চিন্তা শুরু হয়ে যায়। তার মানে এই যে চাকরির বাজার নিয়ে অজানা থাকা, দক্ষতার প্রতি আগ্রহ না থাকা, শুধু সরকারি চাকরির জন্য পড়ে থাকা, এসবের পেছনে আছে কারিকুলাম, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীর অজ্ঞতা ইত্যাদি নানান জিনিস। আর এই হতাশার ফাঁদে কিন্তু বহু শিক্ষার্থী এখনো আটকে আছে। এখান থেকে বের হওয়ার উপায় কিন্তু অবশ্যই আছে। আমার নিজের জীবনের একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু পরে দেখাবো। তার আগে বাংলাদেশের আরেকটা অবহেলিত সেক্টর পলিটেকনিক বা কারিগরি শিক্ষার অবস্থা নিয়ে একটু জানাই। দেখেন, শুরুতেই বলেছি বাংলাদেশে এখন কর্মক্ষম মানুষের পরিমাণ অনেক বেশি, তাই এই মানুষগুলোকে কাজের সুযোগ করে দিতে হবে। কারিগরি শিক্ষা এর একটা সুন্দর সমাধান হতে পারত। ইঞ্জিনিয়ারিং, কৃষি ইত্যাদি নানান বিষয় নিয়ে কারিগরিতে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এসএসসি পাশ করে একজন শিক্ষার্থী হাতে কলমে শিক্ষা নিয়ে দক্ষ হয়ে উঠতে পারে এবং এই শিক্ষার্থী দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিয়ে কাজও করতে পারে। উন্নত বিশ্বে কিন্তু উচ্চশিক্ষায় সবাই পড়তে পারে না। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে অল্প কিছু শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় বা গবেষণামুখী শিক্ষার সুযোগ দেওয়া হয়, আর বাকিদের আগেই নানান কারিগরি দক্ষতা ভিত্তিক কাজের জন্য পড়ানো হয়, যারা খুব দ্রুতই জব মার্কেটে ঢুকে যায়। কিন্তু বাংলাদেশে কারিগরি শিক্ষার পরিবেশ এবং এখানকার দুর্নীতি এইটাকে উল্টো বানিয়ে দিয়েছে। অনেক শিক্ষার্থী কারিগরিতে পড়া শেষ করার পর এইটাকে তাদের জীবনের জন্য অভিশাপ হিসেবে ব্যাখ্যা করেন। সরকারি পলিটেকনিক যেগুলো আছে এগুলোতে চমৎকার ল্যাব ফ্যাসিলিটি থাকার কথা ছিল, যেখানে একজন শিক্ষার্থী তার দক্ষতার অ্যাডভান্স লেভেল পার করে ফেলবে। কিন্তু বেশিরভাগ পলিটেকনিকে পড়াশোনা শেষ করেও শিক্ষার্থীরা ল্যাবের দেখা পায় না। সরাসরি দক্ষতা অর্জনের জন্য টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন কোম্পানিতে 6 মাস বা 1 বছরের জন্য যুক্ত হতে হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানে এত বেশি গুজামিল, দেখা গেছে টেকনিক্যাল পড়ানোর জন্য জেনারেল থেকে টিচার নিয়োগ দেওয়া হয়েছে, যে কিনা নিজেই কিছু জানে না। এসব টিচারের মধ্যে কেউ কেউ নিজে নিজে স্টাডি করে শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করে, বাকিরা সেটাও করে না। তাই এখানে যে দক্ষ শিক্ষার্থী বের হওয়ার কথা ছিল সেটা তো হয়ই না, বরং এরাও বেকারত্বের হার বৃদ্ধিতে ভূমিকা রাখে। কারিগরি শিক্ষাটাকে আরেক ধাপ নিচে নামিয়েছে এই বোর্ডের অধীনে থাকা বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সরকারিগুলোতে ভর্তি হতে একটা ন্যূনতম যোগ্যতা সেট করা থাকে, তাই কিছু অ্যাসপিরেন্ট শিক্ষার্থী এখানে ভর্তি হয় যারা প্রতিষ্ঠানের অপারগতার মধ্যেও নিজের চেষ্টাতে অনেক কিছু আয়ত্ত করে নেয়। কিন্তু বেসরকারিগুলোতে যে কেউ ভর্তি হতে পারে। প্রতিষ্ঠানগুলো নিজেদের বিজনেসের জন্য পড়াশোনায় ফোকাস না দিয়ে শিক্ষার্থী জোগাড়ের দিকে বেশি মনোযোগ দেয়। খুব কাছ থেকে একটা প্রতিষ্ঠানকে দেখেছি যেখানে ওই শিক্ষককে বেশি মূল্যায়ন করা হয় যিনি ক্লাসে পড়ানোর চাইতেও শিক্ষার্থী ভর্তি করাতে বেশি পারদর্শী। এই শিক্ষার্থীগুলো না শিখে কারিগরি জ্ঞান, না শিখতে পারে অন্য কিছু। সেমিস্টারের পর সেমিস্টার যায়, পরীক্ষা হয়, আর দৈবলোকে পাশও চলে আসে। এই পাশ আসে ওই যে প্রতিষ্ঠান মালিক পরীক্ষা সেন্টারে যোগাযোগ রক্ষা করে পাশের ব্যবস্থা করে দেয়। সেই জন্য এখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা দেশের হাল কিভাবে ধরবে? নিজের হালই তো ঠিকঠাক ধরতে পারে না। কোনো কোনো প্রতিষ্ঠান কিছুটা ব্যতিক্রম, তবে এই সংখ্যাটা কিন্তু একদম কম। তাহলে যেখানে দেশের শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যমান পরিবেশই বিপুল পরিমাণ শিক্ষার্থীকে পথে বসিয়ে দিচ্ছে, সেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুযোগ আমরা কিভাবে নেব? অথচ গ্লোবালাইজেশনের এই যুগে কম্পিউটার ভিত্তিক বিভিন্ন সফট স্কিল থাকলে আপনি ঘরে বসে বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। দক্ষতা নিয়ে বিদেশে গিয়ে উচ্চ বেতনে কাজ করতে পারেন। আমাদের শিক্ষার্থীরা এসব নিয়ে ভাবে না, তাদের ভাবনায় শুধু সরকারি চাকরি আর গতানুগতিক কাজ। প্রশ্ন হচ্ছে এই দক্ষতাগুলো আসলে শিখবো কোথা থেকে? আসলে নিজে নিজে শেখার জন্য যথেষ্ট রিসোর্স অনলাইনে অ্যাভেলেবল আছে, জাস্ট চোখ কান খুলে রেখে একটু ঘাঁটতে পারলেই হয়। তবে নিজে গুছিয়ে রিসোর্স জোগাড় করা, সিরিয়ালি শিখতে পারা, মোটিভেশন ধরে রাখা, প্রবলেম সলভ করতে পারা, এই জায়গাগুলোতে অনেকেরই সমস্যা হয়। শুধু ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু আজকের দুনিয়ায় প্রায় লাখ লাখ জব ওপেনিং আছে।
প্রতি বছর এটা প্রায় 15% হারে কিন্তু বৃদ্ধিও পাচ্ছে। বাংলাদেশে থেকে এইসব জবের জন্য প্রস্তুত হওয়া যায়। এই জায়গায় প্রোগ্রামিং হিরো আপনার সঙ্গী হতে পারে। প্রোগ্রামিং হিরো 6 মাস ধরে 12টি মাইলস্টোনে 85+ মডিউলে শুধু ওয়েব ডেভেলপমেন্টই শেখাবে না, শেখানোর পর আপনাকে নিয়ে সিরিয়াস জব প্লেসমেন্টের কাজও করবে আপনি চাকরি কিংবা ইন্টার্ন না পাওয়া পর্যন্ত। প্রোগ্রামিং হিরোর জব প্লেসমেন্ট টিমের গত 1 বছরে প্রায় 1400-এরও বেশি এবং তাদের লাইফ টাইমে প্রায় 4300 জনের বেশি স্টুডেন্টের জব কিংবা ইন্টার্নে প্লেসমেন্ট করার ট্র্যাক রেকর্ড আছে। তো এই প্রোগ্রামিং হিরোর সাথে পুরো জার্নি জুড়ে একজন শিক্ষার্থী ডেডিকেটেড 24 ঘন্টা সাপোর্ট পায়, প্রফেশনাল ইনস্ট্রাক্টরের মাধ্যমে ধরে ধরে প্রবলেম সলভ করার সুযোগ পায় এবং প্রয়োজনে 1-to-1 স্ট্র্যাটেজিক গাইডলাইন মেন্টরশিপ সেশনও পেয়ে থাকে। 2030 সালের মধ্যে প্রোগ্রামিং হিরোর টার্গেট হচ্ছে বছরে 10,000 বাংলাদেশি লার্নারদের দেশে এবং দেশের বাইরের বিভিন্ন জবে প্লেস করা। তাই আপনি যেই বয়সেরই বা যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, সিরিয়াস ইচ্ছে থাকলে ওয়েব ডেভেলপমেন্ট শিখে জব কিংবা ইন্টার্ন নিশ্চিত করার চিন্তা ভাবনা করতে পারেন এই প্রোগ্রামিং হিরোর সাথে। এখন অনেকে হয়তো ভাবছেন যে আপনি তো সায়েন্স বা সিএসসিতে পড়েন নাই, আপনি কি এসব করতে পারবেন? অবশ্যই পারবেন। একটু খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করছে তাদের কিন্তু খুব অল্প সংখ্যকই আছে যারা সিএসসি ডিপার্টমেন্টের। সো আপনিও পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সামনের পৃথিবী তো পুরোটাই ডিজিটাল। যুগের সাথে তাল মেলাতেও আপনাকে কম্পিউটার ভিত্তিক দক্ষতা অর্জন করতেই হবে, নইলে এই চতুর্থ শিল্প বিপ্লবে আপনি নিশ্চিত পিছিয়ে পড়বেন। রাষ্ট্র কিংবা শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে পুরনো পরিবেশ দিতে ব্যর্থ হতেই পারে, কিন্তু আপনি নিজের অবস্থান কিন্তু নিজেই ঠিক করে নিতে পারেন। তো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সম্পর্কে বিস্তারিত কমেন্টে দেওয়া থাকছে। এবার আমার গল্পটা একটু বলি। তো বিশ্ববিদ্যালয় জীবনে আমি এমন এক সাবজেক্টে পড়াশোনা করেছি যেটার প্রয়োগ বাংলাদেশে খুব একটা নাই, যা আছে তা বেশ কম এবং সেগুলোতে পরিপূর্ণ সুযোগ এবং নিশ্চয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। মানে বাংলাদেশে চাকরি করতে হলে সাবজেক্ট স্পেশালিস্ট হিসেবে চাকরি করার সুযোগ আমার হাতে খুব একটা ছিল না। এমন হলে সাধারণত শুরু থেকেই সবাই বিসিএস কিংবা সরকারি চাকরির জন্য পড়াশোনা করে। আমার মাথাতেও সেরকমই চিন্তা ছিল। চতুর্থ বর্ষ থেকেই বিসিএস এর জন্য আমি প্রস্তুতি নিতে শুরু করি, কিন্তু বিসিএস এর সিলেবাস দেখে ভেতর থেকে বারবার ফিল হচ্ছিল যে আমার দ্বারা মেবি এটা হবে না। এত তথ্য আমি আসলে মনে রাখতে পারি না। আমার একটু অ্যানালিটিক্যাল জিনিস পড়তে ভালো লাগে, কিন্তু বিসিএস প্রিলি পাস করতে কিন্তু অ্যানালিটিক্যাল পড়াশোনার খুব একটা দরকার নাই। তারপরেও প্রিপারেশন ভালোই হচ্ছিল, কিন্তু বাদ সাধলো কোভিড আক্রান্ত 2020 সাল। পুরো পৃথিবী থেমে গেল। নতুন করে জীবন শুরু হলো 2021 সালের মাঝামাঝিতে। থেমে থাকা মাস্টার্স শেষ হলো 2022-এর জানুয়ারিতে। এর মধ্যেই পড়াশোনা চলছিল, কিন্তু কোনোভাবেই আগের স্পিড খুঁজে পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল কোভিডের কারণে 2 বছর লস হয়ে গেছে, এখন বিসিএস এর কারণে যদি আবার 3-4 বছর অপেক্ষা করি সেটা কি ঠিক হবে? যদি শেষ মুহূর্তে ক্যাডার হইতে না পারি তখন কি করব? এদিকে আমি আবার কিন্তু প্রথম বর্ষ থেকেই বিতর্ক করতাম, তাই কথা বলার একটা দক্ষতা ছিল, উপস্থাপনায় একটা ভালো দখল ছিল। বিতর্ক করার সুবাদে বাইরের দুনিয়া নিয়েও কিছুটা ধারণা ছিল। ছোটোখাটো একটা নেটওয়ার্কও ছিল আমার। করোনাকালীন সময়ের মধ্যে আমি ভিডিও বানানোর প্র্যাকটিস শুরু করেছিলাম। মোবাইলে এডিটিং শিখতে থাকি, স্ক্রিপ্টিং, প্রেজেন্টেশন ইত্যাদি ডেভেলপমেন্ট হতে থাকে। এগুলো কিন্তু একটা স্কিল। তো মাস্টার্স শেষ করার আগেই আমার মাথায় ব্যাপকভাবে চিন্তা ভর করে যে আমি কি সরকারি চাকরির আশায় 3-4 বছর অনিশ্চিত ভবিষ্যৎ জেনে বেকার বসে থাকবো, নাকি সুযোগ পেলেই কোথাও ঢুকে যাব। সত্যি কথা বলতে কথা বলা, মোবাইলে ভিডিও এডিটিং আর খুব সিম্পল কিছু কম্পিউটার স্কিল ছাড়া দেখানোর মতো কোনো দক্ষতা আমার ছিল না। এইটা নিয়ে যে কোথাও আমি চাকরি পাবো না সেইটা আমি খুব ভালোভাবে জানতাম। তাই বিসিএস পড়াশোনাটা জোর করেই চালিয়ে নিচ্ছিলাম। কি করব, স্কিল নাই। তবে পাশাপাশি আমি আরেকটা কাজ করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই যে একটা স্কিল ছিল একটু আগে বললাম যে কথা বলতে পারা, স্ক্রিপ্টিং করতে পারা, এইটাকে কাজে লাগিয়ে আমি নিয়মিত ভিডিও বানাচ্ছিলাম। যদিও তখন ভিডিও থেকে কোনো পয়সা আয় হতো না, কিন্তু ভিডিওগুলো মানুষ পছন্দ করতে থাকে, সারা দেশে ভিডিওগুলো ছড়িয়ে পড়তে থাকে। বিশ্বাস করেন আমার এই একটা স্কিলই আমার পাশে এসে দাঁড়াইছে। 2021 সালের ডিসেম্বরের 22 তারিখ আমার মাস্টার্সের ভাইবা শেষ হয়। সে সময় ভিডিওগুলো থেকে আমার ফেসবুক পেজে প্রায় 30,000-এর মতো মানুষ যুক্ত হয়ে যায় এবং মাস্টার্সের ভাইবা শেষ হওয়ার সম্ভবত 15 দিনের মধ্যেই দেশের শীর্ষ একটা এডটেক কোম্পানির শিখো থেকে আমার পেজে নক আসে, মানে আমাকে চাকরির অফার করা হয়। যেহেতু শিক্ষামূলক ভিডিও বানাই, তাই এই জায়গার একটা সম্ভাবনা তারা দেখেছে এবং আমাকে কাজের অফার দেয়। আমি আবারও কিছুটা চিন্তার মধ্যে পড়ে যাই যে সরকারি চাকরির জন্য কি পড়াশোনা চালিয়ে যাওয়া দরকার, নাকি একটা স্টার্টআপে জয়েন করে এই পথেই চলা উচিত। যেহেতু আমার ভিডিওর থ্রুতেই আমি চাকরির অফার পেয়েছি, তাই আমার একমাত্র স্কিলের উপর আমার বিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। একটু চিন্তা করে ফেব্রুয়ারির 15 তারিখ আমি চাকরিতে জয়েন করে ফেলি। মানে আমি বেকার ছিলাম প্রায় সব মিলিয়ে 2 মাস 20 দিনের মতো। এবং চাকরিতে ঢোকার পর একটা কথা আমার বারবার মনে হতো যে সত্যি যোগ্যতা এবং দক্ষতা থাকলে চাকরি মানুষকে খুঁজে বের করে। যদিও আমার যোগ্যতা বা দক্ষতা আসলে তেমন ছিল না,
তারপরেও চাকরি আমায় খুঁজে নিয়েছে। অনেকের কাছে এইটা ছোট চাকরি হতে পারে, কিন্তু বিশ্বাস করেন বয়স বাড়ার সাথে সাথে এই ছোট চাকরিগুলোও খুব বড় হয়ে দাঁড়ায়, কিন্তু হাতের সামনে কিন্তু ধরা দেয় না। তাই ফিজিবিলিটি টেস্ট, সম্ভাবনা বিচার এইসব করার পর আসলে কোনো কাজকেই ছোট মনে হওয়া উচিত না। শুধু সরকারি চাকরিই বড় চাকরি, এই ধারণাটাই আমাদেরকে পিছিয়ে দেয়। আমি এই ধারণাটা পাশ কাটাতে পেরেছিলাম। এখন আমার চাকরির প্রায় 3 বছর হতে চললো, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সেই সাথে আমার যে প্যাশন ভিডিও মেকিং, সেটায় উন্নয়ন ঘটেছে। সারা দেশের প্রায় 5 লাখের বেশি মানুষ আমায় ফলো করে, লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখে, টুকটাক বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, ভিডিও থেকেও আয় করছি, এবং আমার এই একটা স্কিলই পরবর্তীতে আমাকে আরও কয়েকটি চাকরির অফার এনে দিয়েছে। আমি নিজেও আমার এই স্কিলটাকে ভিত্তি করে কিছু মানুষকে কাজ দিতে পেরেছি, পেমেন্টও দিতে পারছি। এখন মাঝে মাঝেই ভাবি, যদি মাস্টার্স শেষ করার ওই সময়টাতে আমার পেজটা না থাকতো, যদি আমার কথা বলার দক্ষতার প্রচার আমি না করতে পারতাম, তবে হয়তো কোনো চাকরির অফারও পাইতাম না, হয়তো অনিচ্ছা থাকা সত্ত্বেও বিসিএসটাই পড়ে যেতে হতো। আজকে 2 বছর পরেও হয়তো কিছুই করতে না পেরে হতাশ হয়ে পড়ে থাকতাম। এই যে আমার একটা সিদ্ধান্ত এবং একটা স্কিল আজ আমায় ভালো রেখেছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। জানি না সামনের দিনগুলো কেমন হবে, তবে আল্লাহ চাইলে আমার এই একটা স্কিল যেই চ্যানেল বা পেজ দাঁড় করিয়ে দিয়েছে, হয়তো এর উসিলায় নতুন নতুন সুযোগও সামনে চলে আসবে। এবং আপনাদেরকে বলবো, আপনারা যে অবস্থানে আছেন, নিজের দম সম্পর্কে একটা স্টাডি করেন, কমপক্ষে একটা স্কিলকে ফোকাস করেন এবং এই যাত্রায় প্রোগ্রামিং হিরোকে সাথে নিতে পারেন। বর্তমান পৃথিবীতে কাজের অভাব নেই, অভাব হচ্ছে দক্ষতার। এত এত নতুন কাজের সৃষ্টি হচ্ছে, যা না জানার কারণে মানুষ পিছিয়ে পড়ছে। তাই জানার জগৎটাকে অনেক বেশি বড় করেন।